আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, শুনেন, যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয়, সাকিব আল হাসানের মতো মানুষকে যদি একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে, এই ধরনের জিনিস যদি সে করতে পারে, তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। দর্শক, এটাই বোধহয় বাকি ছিল। এইবার একেবারে 16 কলা পূর্ণ হলো। এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো? এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে, জুয়ার বিজ্ঞাপন দিয়েছে, হাসিনার নির্দেশে বিএনপি কে ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। সব মিলিয়ে এই সাকিব আল হাসানের এই ছেলেটা টাকার জন্য এত নিচে নামতে পারে যা বলার মতো। এই ছেলেটা মনে হয় টাকার জন্য পারে না, এমন কোনো খারাপ কাজ নাই। সেই সাকিব আল হাসান বেনজিরের সঙ্গে ব্যবসা করবে না, তা কি হতে পারে না? এটাই আজকে প্রকাশ করেছে তাদের সময়। কোনোদিন কি বেনজির কল্পনা করেছিল তার হাঁটা চলার মধ্যে ভাব কি ছিল? দেখুন, আওয়ামী লীগের গায়ে কিন্তু বেঈমানের রক্ত রয়েছে। তাদের যখন যেই লোককে প্রয়োজন তখন তাদেরকে কিন্তু টিস্যুর মতো ব্যবহার করছে। আওয়ামী লীগের চরিত্রটাই হচ্ছে যখন যাকে প্রয়োজন তাকে টিস্যুর মতো করে ব্যবহার করবে, ব্যবহারের পরে আবার এ কি ঘটনা, চোরে চোরে মাসতুত ভাই। এবার বেনজিরকে ব্যারিস্টার সুমন যখন আপনাদের মাঝে তুলে নিয়ে আসছে কালবেলা নিউজ দেখার পর, বেনজির যখন ধরা খেয়েছে, এবার ধরা খেতে যাচ্ছে সাকিব আল হাসান। জি বন্ধুরা, কেন কিভাবে বন্ধুরা আপনারা আসলে অবাক হবেন যে বেনজিরের সাথে এখন সেও নাকি শেয়ার পার্টনার ছিল এই টাকা আত্মসাতের ব্যাপারে। সন্দেহ আপনারা এখন শুনলে অবাক হতে যাচ্ছেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হচ্ছে, না টেনে পুরো ভিডিওটি দেখুন। একদিন সাকিব আল হাসান ব্যারিস্টার সুমনকে পিটাইতে চাইছিলেন, ব্যারিস্টার সুমনকে অপমান অপদস্থ করেছিলেন। আজকে সেম সংসদের মধ্যে দুই নেতাই রয়েছেন, অর্থাৎ সাকিব আল হাসানও রয়েছে, ব্যারিস্টার সুমনও রয়েছে। ব্যারিস্টার সুমনের যোগ্যতা কি যোগ্যতা এরকম প্রশ্ন করেছিলেন, কিন্তু বন্ধুরা এখন ব্যারিস্টার সুমন প্রমাণ করে দিল সময়ের সাপেক্ষে যে ব্যারিস্টার সুমন কি। যে সিটের মধ্যে সে বসে আছে, অপর পাশে সেই সিটের মধ্যে আমাদের ব্যারিস্টার সুমনও বসে রয়েছে। এবার বের করলেন গোপন তথ্য, সাকিব আল হাসান বেনজিরের সাথে কিভাবে যোগসূত্রভাবে তারা টাকা আত্মসাৎ করেছে, টাকা পাচার করেছে। আপনারা কোনোভাবে মিস করবেন না ভিডিওটি। চলুন আমরা সেই বক্তব্যটি শুনে আসি, কিভাবে এবার ফেসে যাচ্ছেন, চরমভাবে ফেসে যাচ্ছেন সাকিব আল হাসান। চলুন ভিডিওটি দেখে আসি। দর্শক, এটাই বোধহয় বাকি ছিল। এইবার একেবারে 16 কলা পূর্ণ হলো। এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো? এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে, জুয়ার বিজ্ঞাপন দিয়েছে, হাসিনার নির্দেশে বিএনপি কে ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। সব মিলিয়ে এই সাকিব আল হাসানের এই ছেলেটা টাকার জন্য এত নিচে নামতে পারে যা বলার মতো। এই ছেলেটা মনে হয় টাকার জন্য পারে না, এমন কোনো খারাপ কাজ নাই। সেই সাকিব আল হাসান বেনজিরের সঙ্গে ব্যবসা করবে না, তা কি হতে পারে না? এটাই আজকে প্রকাশ করেছে তাদের সময়। একটু পরে দেখি দর্শক, শুধু চমক আর চমক, খবরের প্রত্যেকটা পরতে পরতে চমক। দেখি কি লিখেছে স্বাস্থ্যের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির ও সাকিব। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে স্বাস্থ্যের মিঠু, এই যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব মারা যাওয়ার আগে যে চরম দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন, তিনি তো করোনায় তাকে নিয়ে গেছে। এখন তার ছেলেপেলেরা তো বিলিয়নিয়ার, তার এক ছেলে তো আমেরিকাতে মানে অনেকগুলো বাড়ির মালিক, আর অন্য ছেলেরাও তো মাশাল্লাহ মানে 14 পুরুষ বসে বসে খেতে পারবে। সেই স্বাস্থ্যমন্ত্রী নাসিম, তো এই নাসিমের সঙ্গে এই পার্টনারের দুর্নীতি করতো এই মিঠু। তো এই মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির এবং সাকিব। এবার স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার পলাতক মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের 2 মেয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্য পাওয়া গিয়েছে। এর সঙ্গে জড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও। অভিযোগ পাওয়া গিয়েছে যে কৃষকদের প্রায় 300 একর জমি জবরদখল করে নীলফামারী জেলার কিশোরগঞ্জ এলাকার নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। আর জমি দখল ও পাহারা দিতে ব্যবহার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জমি দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কৃষক গুল্লিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছিলেন। তখন এই কোম্পানি গড়ে তুলতে গিয়ে নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে এর 7 জন অংশীদারের নামে একই মোবাইল ও ইমেল ঠিকানা ব্যবহার করা হয়। মানে এই কোম্পানি যে কৃষকদের সম্পদ দখল করছে, এটা কে অংশীদার আছে, এটা আড়াল করতে সবার নামের যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার, ইমেল নাম্বার একই ইমেল নাম্বার ব্যবহার করা হয়। তবে বেনজির আহমেদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় 22 দিন আগে প্রতিষ্ঠানটির মূল গেটে তালা মেরে পালিয়েছেন কর্মকর্তারা। স্থানীয়রা বলেছেন যে প্রভাবশালী মিঠুর সঙ্গে বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তারা দুর্ভোগ পোহালেও ভয়ে মুখ খুলতে পারেননি। সাকিব আল হাসান এখন আবার এমপি।
এখন তারা জোর করে দখল করা জমি ফেরত চান এবং তাদের উপর করা অত্যাচারের বিচার দাবি করেন। আমাদের সময়ের হাতে আসা তথ্য ও নথিপত্র দেখা গিয়েছে যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা এলাকার কৃষি জমিতে নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে কোম্পানি গড়ে তোলা হয়। পোল্ট্রি শিল্প হিসাবে গড়ে তোলা কোম্পানির অংশীদার 7 জন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বাস্থ্য খাতে শত কোটি টাকা দুর্নীতিতে লুটপাটে জড়িত মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠু, যার 500 কোটি টাকা আমেরিকা বাজেয়াপ্ত করেছে গত বছর। আমেরিকা তার 500 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, আমেরিকাতে ছিল এটা, এখন সে অস্ট্রেলিয়া পালিয়ে আছে। এই কোম্পানিতে এই মিঠুর শেয়ারের সংখ্যা 2,90,000। এছাড়া পরিচালক জগলুল হায়দার চৌধুরী, অংশীদার সাকিব আল হাসান, ব্যবসায়ী সিদ্দিক মাহমুদ, বেনজিরের 2 কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের প্রত্যেকের 50,000 করে শেয়ার রয়েছে। কোম্পানির আরো একজন অংশীদার রয়েছে সুদানা শারমিন, তার কাছে রয়েছে 5,000 শেয়ার। কোম্পানিটির ফায়ার লাইসেন্সে দেখা গিয়েছে যে কোম্পানিটি যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেজার আয়তন 1,80,000 বর্গফুট। স্থানীয়রা বলেন যে কোম্পানিটি 2013 সালে নর্থ পোল্ট্রি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয়। পরে 2022 সালে নাম পরিবর্তন করে করা হয় নর্থ চিকেন রংপুর লিমিটেড। প্রতিষ্ঠাকালে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি কিনে জবরদখল করা হয়। জমি দখলের পাশাপাশি খোলা জায়গায় মুরগির বিষটা এমন ভাবে ফেলে যে গন্ধ, যাতে গ্রামবাসীরা আরো বাকি জমি আশেপাশে আছে সব বিক্রি করে দেয় এবং তারা দুর্ভোগে পড়ে। আমাদের সময়ের স্থানীয় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়কে প্রতিষ্ঠানের ম্যানেজার অ্যাডমিন ও HR সিরাজুল হক বলেন যে তাদের প্রতিষ্ঠানের নাম নর্থ পোল্ট্রি। কামরুল হক মানিক তাদের প্রতিষ্ঠানের মালিক। মিঠু নামে কেউ এর সঙ্গে জড়িত নন। নর্থ চিকেন রংপুর লিমিটেড তাদের প্রতিষ্ঠান নয় বলে দাবি করেন। তবে আমাদের সময়ের হাতে আসা সিরাজুল হকের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডে লেখা আছে তিনি নর্থ এগ লিমিটেড এবং নর্থ চিকেন রংপুর লিমিটেডের ম্যানেজার মাত্র, সে কিন্তু মালিক না, যা MI গ্রুপের সিস্টার কনসার্ন, মানে MI গ্রুপের একটা প্রতিষ্ঠান। এই বিষয়ে জানতে কামরুল হক মানিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি। ইতিমধ্যে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিপুল জমি জমা সম্পদের সন্ধানে হদিস পেয়েছে দুদক। এখন বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপ, পৈনানি সৈকতের পাশে প্রায় 3 একর জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টা ফ্ল্যাট, 30 লাখ টাকা সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব, শেয়ার ব্যবসায় 3টি BO অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া বেনজিরের দেশের বাইরে সম্পদ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে দুদক। ইতিমধ্যে তার মালয়েশিয়া বাড়ি আছে, স্পেনে বাড়ি আছে, তুরস্কে বাড়ি আছে, তুরস্কের নাগরিকত্ব আছে। এদিকে 2022 সালে 4টি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির ঘটনায় BSECর তদন্তে সাকিব আল হাসানের নাম উঠে আসে। ক্রিকেটের এই অলরাউন্ডার এর আগে কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন। এক জুয়ারির প্রলোভনে পা দিয়ে বিষয়টি গোপন করায় 2019 সালে তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে 1 বছর জন্য নিষিদ্ধ করা হয়েছিল। 2022 সালের আগস্টে জুয়ার সাইট বেটুইনার একটি সহযোগী সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত হয় প্রশ্নবিদ্ধ হন সাকিব। নানা ক্ষেত্রে বিতর্কিত হওয়া সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেয় দুর্নীতি দমন কমিশন। বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়া সাকিব আল হাসানের বোনের নামও উঠে আসে। জানা গেছে মোতাজ্জেরুল ইসলাম মিঠু রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর গ্রামের কসির উদ্দিনের ছেলে। যুক্তরাষ্ট্র প্রবাসী মিঠুর নামে বেনামে ও আত্মীয় বন্ধু বান্ধবের নামে তার কমপক্ষে 30টা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। 2016 সালের 9 মে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারিতে বাংলাদেশ থেকে অন্যতম অর্থ পাচারকারী হিসেবে এই মিঠুর নাম আসে। 1 যুগ ধরে দুদক মিঠুর বিরুদ্ধে কয়েক দফা তদন্তের উদ্যোগ নিলেও কোনোটাই আলোর মুখ দেখেনি। স্বাস্থ্য খাত নিয়ে দুদক অনেক অনুসন্ধান করলেও মিঠু বরাবরই থেকে যান ধরা ছোঁয়ার বাইরে। সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই। সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং BCBর কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, শুনেন, যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয়, সাকিব আল হাসানের মতো মানুষকে যদি একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে, এই ধরনের জিনিস যদি সে করতে পারে, তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। আমি সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল, আমি কাউরে বলি নাই, আমি মনে করছি থাকুক, আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসাবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদব হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না। আমি দাবি জানাবো সরকারকে, তাকে ঠিক করেন, তাকে মানুষ বানান, আর না হইলে সে এই ধরনের কাজ করতেই থাকবে। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূরক প্রশ্ন। যে সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার, যার জন্য আমরা গর্ববোধ করি। উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে। তো
আমরা যে কোনো সেলিব্রিটি যারাই আছে না কেন তাদেরকে কেউ দাওয়াত দিলে চাইতেই পারে। আমি সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না। কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে, ডিটেকটিভ ব্রাঞ্চ বা পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টরের হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আছে, ইন্টারপোলের সাহায্যে আমরা তারে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি, আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন, তারপরও সাকিব আল হাসান শুনেন নাই। আমার কাছে মনে হয়েছে যে এটা যে একটা অপরাধ উনি জানেন কিনা, যে সেলিব্রিটি হইলে কি তার কোনো অপরাধের বিচার হবে না। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই যে সাকিব আল হাসানকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে জুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয়। জুয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি 3 লাখ টাকা লাগে আমি 3 লাখ টাকাও দিতে রাজি। শুনেন, সাকিব আল হাসান এমন একজন মানুষ কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই, সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম, তাদের সামনে সে সবাইকে ইগনোর করে আমারে মারতে আসছিল। আমি কিছু বলি নাই, পুলিশরা এসে আমারে বললো যে বাদ দেন ভাই, সে সেলিব্রিটি, তার কথা বললে লাভ নাই। এবং আমিও মনে করছিলাম যে সেলিব্রিটি মানুষ, তার যদি কিছু অপরাধ করে আমি যদি মাইরও খাই আপনাদের কার কাছে বিচার দিব, তারপরও কোনো কথা আমি বলি নাই। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জুয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য। সে যত কোয়ালিফাইড লোকই হোক, সে যদি মানুষ হিসাবে যদি ভালো না হয় তাইলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই। ভিউয়ার্স, এখন সাকিব আল হাসান আমাদের বাংলাদেশে এমপি রয়েছে, এখন তার বিরুদ্ধে কি আসলে বিচার হবে? আসলে কি তার এই টাকার হিসেবটা নেওয়া যাবে? এখন আপনার কি মন্তব্য? আসলে আমাদের বাংলাদেশটাকে চুষে শেষ করে দিচ্ছে বাংলাদেশের নেতা কর্মীগণ। ভিউয়ার্স, আপনারা সকলে জানেন বেনজির যেভাবে বাংলাদেশের অবস্থাটা একদম পঙ্গু বানায় দিছে, এই বেনজির একাই পঙ্গু করে দিচ্ছে বাংলাদেশকে। আপনারা হয়তো বা সকলে জানেন আজকে আমাদের কোনো কিছু কিনতে গেলে এরকম 100 টাকা বেশি দিয়ে কিনতে হয়। কেন কিনতে হয় এখন বুঝতে পারছেন? আসলে মাস্টারমাইন্ড কারা ছিল সম্বন্ধে তাদের সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।